বোর্ডের দিকে তাকাও, দেখো শুরু হচ্ছে লাইভ ক্লাস, যেটা তোমাদের রিকোয়েস্ট ছিল। তোমরা বারংবার বলেছো দিদি লাইভ ক্লাস নিয়ে আসো, স্যার লাইভ ক্লাস নিয়ে আসুন। তো আমাদের ইউটিউব তথা কোর্সের যত ভিডিও রয়েছে মার্চের 1 তারিখ থেকে কিন্তু লাইভ ক্লাস শুরু হয়ে যাবে। তার জন্য তোমাদের কি করতে হবে, দেখো কি লেখা আছে, ডাউনলোড ইওর স্টাডি অ্যাপ। ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে, সে তুমি প্লে স্টোর থেকে করো অথবা আমি কমেন্টের প্রথমে পিন করে দেবো, সেখান থেকেও কিন্তু করতে পারো। আর একটু ভালো করে দেখো, অল কোর্সে কিন্তু সুপার সেল চলছে। সমস্ত কিছু জানতে চাইলে এই দেখো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ডিটেলসে কল করে বিস্তারিত বিষয়টা জেনে নাও। এখন চলো আমরা ক্লাস করব। আচ্ছা, আজকে ক্লাসে আমরা করব হচ্ছে ভারতের নদী। এবার ভারতের নদী শুধু কি করলেই হবে, ভারতের নদীর কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় সেগুলোকে মাথায় রেখে আমরা কিন্তু এই বিষয়টা জানবো এবং বুঝবো। একটু যদি বোর্ডের দিকে তাকাও, দেখো আমি খুব সুন্দর করে না হেডিং করে রেখেছি যে কিভাবে প্রশ্ন দেয়। দেখো প্রথমে জানতে চাই যে নদী কোথা থেকে উৎপন্ন হচ্ছে এবং কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত জিজ্ঞাসা করে নদীটার দৈর্ঘ্য কত। তৃতীয়ত পরীক্ষায় এরকম জিজ্ঞাসা করে যে কোথা থেকে উৎপন্ন হচ্ছে নদীটা। আবার অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করে দেয় যে নদীটা কোথায় গিয়ে মিশছে বা কোথায় গিয়ে পতিত হচ্ছে। এছাড়া পরীক্ষায় অনেক সময় জিজ্ঞাসা করে যে নদীর উপনদীর নামগুলো কি কি, এছাড়া এই নদীর উপর কি কি ড্যাম রয়েছে, কি কি বিশেষত্ব থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে দেয়। মানে এই যে কটা পয়েন্ট বললাম যেগুলো বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ, নদী, দৈর্ঘ্য, উৎপত্তিস্থল, পতিতস্থল, উপনদী এবং কিছু বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য, এই পয়েন্টের বাইরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয় না। তুমি যে কোনো এক্সামের প্রশ্নপত্র নিয়ে নিতে পারো, রেল বলো, এসএসসি বলো, স্টেটের যে কোনো এক্সামের প্রশ্নপত্র নিয়ে দেখো, নদী থেকে তো প্রশ্ন আসছেই এবং এই কনসেপ্টের বাইরে কিন্তু প্রশ্ন যাচ্ছে না। সুতরাং আজকে যদি কনসেপ্ট ক্লিয়ার করতে হয় তাহলে আমার সাথে ভিডিওর প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। তো চলো সমস্ত বিষয়গুলো ধরে ধরে এবং ম্যাপের সহযোগে আমরা বুঝে নেব। চলো প্রথমে দেখো একটা জিনিস বুঝবে যে ভারতের নদীকে না আমরা খুব সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করি। ইন্ডিয়ান ম্যাপটা দেখতে পাচ্ছ। আচ্ছা একটু আমি যদি ভাগ করে দেখাই দুটো ভাগে, দেখো এই যে এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক আমরা জানি, ঠিক আছে। তো মাঝে চলো আমি একটা দাগ টেনে দিই, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর ভারতের নদী বলতে পারি, আর এটা হচ্ছে দক্ষিণ ভারতের নদী। মানে এইদিকে যত নদী থাকবে তাকে দক্ষিণ ভারতের নদী বলবো, আর উপর দিকে যত নদী থাকে তাকে আমরা কি বলবো, উত্তর ভারতের নদী। এবার উত্তর ভারতে মাত্র 3টে নদী রয়েছে। খুব সুন্দরভাবে মাত্র কটা নদী রয়েছে, 3টে নদী। কি কি নদী? এক হচ্ছে সিন্ধু নদী, আমরা একদম ছোটবেলার ইতিহাসে পড়েছি সিন্ধু সভ্যতার কথা। তো এই নদীকে কেন্দ্র করেই কিন্তু কি না সভ্যতা গড়ে উঠেছিল। কি নদী? সিন্ধু নদী। এছাড়া আর কি নদী রয়েছে? আর একটা নদী রয়েছে গঙ্গা নদী। আমরা গঙ্গার কথা জানি, আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। দ্বিতীয় নদী হয়ে গেল গঙ্গা। আরেকটা নদী কি রয়েছে? আরেকটা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী। তাহলে এই 3টে নদী কিন্তু উত্তর ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। চলো আরেকবার বলছি, 3টে নদী কি কি? প্রথম হচ্ছে সিন্ধু নদী, দ্বিতীয় হচ্ছে ব্রহ্মপুত্র নদী এবং তৃতীয় হচ্ছে গঙ্গা নদী। চলো একটু ম্যাপের সহযোগে আমরা বিষয়টা জানি এবং বুঝি। দেখো এখানে মানস সরোবর বলে একটা জায়গা আছে, ঠিক আছে। এখান থেকে সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা অত কিছু মনে রাখতে হবে না, একটু খালি ম্যাপের সহযোগে দেখো, পরে আমি মুখস্থ করিয়েই দিচ্ছি। এখান থেকে সিন্ধু নদী বেরিয়ে পাকিস্তানে গিয়ে কিন্তু কোথায় পড়ছে? আরব সাগরে পতিত হচ্ছে। আমরা জানি যে যে কোনো নদী বলো এদিকে আরব সাগর রয়েছে আর ওদিকে কি রয়েছে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর রয়েছে। এই দুটো কি না এই দুটোতেই গিয়ে মিশছে, ঠিক আছে। নয় এদিকে গিয়ে মিশবে, নয় এদিকে গিয়ে মিশবে, তাহলে সিন্ধু কোথায় গিয়ে পতিত হচ্ছে? আমরা বলবো আরব সাগরে কিন্তু পতিত হচ্ছে। তাহলে এটা সিন্ধু নদী হয়ে গেল। এবার পড়তে হবে এর কি কি উপনদী রয়েছে এটসেট্রা, আর কি কি বিষয়গুলো রয়েছে। এবার চলে আসবো গঙ্গা নদী, যেটা উত্তরাখণ্ডের আমরা প্রত্যেকেই জানি গোমুখ গহ্বর থেকে উৎপন্ন হচ্ছে। গঙ্গা নদীর কথা সবাই জানি আমরা। তো সেই গঙ্গা নদী 5টা স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবাংলা। এই 5টা রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হতে হতে গিয়ে কোথায় গিয়ে মিশছে? বাংলাদেশ হয়ে কোথায় মিশছে? বঙ্গোপসাগরে গিয়ে মিশছে। তাহলে হয়ে গেল দুটো নদী। আরেকটা নদী বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী তিব্বতের ওই মানুষ থেকে উৎপন্ন হয়ে আমরা দেখছি এই দিক থেকে এসে, ওদিক বলতে অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ওই সব জায়গা হয়ে কিন্তু কোথায় এসছে? মিশছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর। ব্যাস, খুব সিম্পল। এই 3টে নদী করে যাও, উত্তর ভারত কভার হয়ে যাবে। চলো এবার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, এটা তো ম্যাপের সহযোগে দেখলাম, এবার আমরা দেখব পরীক্ষায় কি ধরনের প্রশ্ন দেয় সেটা একটু দেখে নি। চলো দেখো
এই যে সিন্ধু নদী। এবার পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেবে যে বলো তো সিন্ধু নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। তখন তোমাকে উত্তর করতে হবে জম্মু, কাশ্মীর এবং লাদাখ, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে আমাদের সিন্ধু নদী প্রবাহিত হয়েছে। পরীক্ষায় বলবে এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি। তবে এত পুরো মানে এত বড় নদী কিন্তু শুধুমাত্র ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে না, এটা কিন্তু বেশির অংশ কিন্তু পাকিস্তানের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এবার আমাদের মধ্যে থেকে মানে ভারতের মধ্যে দিয়ে কতটা প্রবাহিত হচ্ছে মনে রাখবে 709 কিমি কিন্তু ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। চলো একটু আমরা বোর্ডের সহযোগে দেখি। দেখো 2880 কিমি যেটা বললাম এবং ভারতে প্রবাহিত হচ্ছে 709 কিমি। উৎপত্তি স্থল কোথায় যেটা আমি বললাম, মানস সরোবর থেকে এর কি হচ্ছে উৎপত্তি হচ্ছে। কোথায় পতিত হচ্ছে যেটা ম্যাপের সহযোগে দেখালাম, আরব সাগরে। কিন্তু এর কিছু উপনদী রয়েছে। এবার উপনদীগুলোর ডান দিক রয়েছে, বাম দিক রয়েছে। ধরো এই যে আমি হচ্ছে সিন্ধু নদী, আমার ডান হাত রয়েছে বাম হাত রয়েছে, তো ঠিক সেরকম ভাবে সিন্ধু নদীর ডান দিকের কিছু উপনদী রয়েছে এবং বাম দিকের কিছু উপনদী রয়েছে যেখান থেকে বারংবার ভরে ভরে প্রশ্ন দেয়। চলো দেখে নি ডান তীরের নদীগুলোর নাম কি। দেখো একটা হচ্ছে সায়ক, একটা হচ্ছে শিগর, একটা হচ্ছে গিলগিট। এই তিনটি সায়ক, শিগর এবং গিলগিট। চলো আমার সাথে বারংবার বলো সায়ক, শিগর এবং গিলগিট। আচ্ছা এবার আমরা চলে আসবো বাম তীরের যে নদীগুলো বা বাম দিকের যে নদীগুলো আমরা প্রত্যেকেই জানি। সিন্ধুর 5টা মূল উপনদী আমরা জানি কি, ঝিলাম, রাবি, সতলজ, বিয়াস, আর একটা কি কমেন্ট সেকশনে জানাও আরেকটা কি। আচ্ছা দেখো বাংলায় বলছি, বৃতস্তা মানে এদের পূর্ব নাম এগুলো, বৃতস্তা, চন্দ্রভাগা, শতদ্রু, ইরাবতী এবং বিপাশা। এটা হচ্ছে বাম তীরের নদী এবং ডান তীরের নদী। এখান থেকেই মূলত প্রশ্নগুলো দেয়, আশা করছি হয়ে গেল। এবার কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখান থেকে স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন দেয়, জিওগ্রাফির অংশ। দেখো গুরুত্বপূর্ণ বিষয়ে গেলে সেটা কিন্তু স্ট্যাটিকের অংশও হয়ে যাচ্ছে। কি থেকে কিভাবে প্রশ্ন দেবে, দেখো বলবে এই যে বিতস্তা নদী কোন শহরে অবস্থান করছে বা কোন শহরের উপর দিয়ে গেছে, একদম বলবে যে শ্রীনগর শহরের উপর দিয়ে গেছে। ঠিক এই এই জায়গা থেকে প্রশ্ন তোমাদেরকে করবে। এছাড়াও এর সাথে সাথে আরো বলবে এই সিন্ধু নদীর উপর কি কি ড্যাম রয়েছে, ঠিক আছে, কি কি জলপ্রপাত রয়েছে, এরকম আরো অনেক প্রশ্ন দেবে। দেখো আমি এই স্ট্যাটিকের পার্টগুলো এর মধ্যে ইনক্লুড করছি না, তোমরা যখন কোর্সে যুক্ত হবে, তোমরা যখন কোর্সের ক্লাস করবে মার্চের 1 তারিখ থেকে, আমি একদম চ্যালেঞ্জ দিয়ে তোমাকে বলছি আমার যে সাবজেক্টগুলো থাকবে না জিকের মধ্যে, ইতিহাস, ভূগোল এবং স্ট্যাটিক জিকে, এক একটা প্রশ্ন কনসেপ্ট থেকে হাই লেভেলে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, এবং সেগুলো গল্পের আকারে ধরে ধরে তুমি বুঝবে না তোমার ঘাড় বুঝবে, তোমাকে বুঝিয়ে মুখস্থ করে ক্লাস থেকে বাড়ি পাঠাবো। ঠিক আছে, তো সুতরাং সেভাবে পড়াশোনা করার জন্য তৈরি হও। আর সামনে রেলের কিন্তু প্রচুর ভ্যাকান্সি আসছে, আর তোমাদেরকে বারবার বলবো এই সুযোগ হাতছাড়া করো না। 2024-2025 জুড়ে রেল প্রচুর বিজ্ঞপ্তি বার করবে, এসএসসি ক্যালেন্ডার জারি করে বিজ্ঞপ্তি বার করছে। তো আমাদের সামনে প্রচুর এক্সাম, খালি একটুখানি পড়াশুনো করে আমাদেরকে কি বাজিমাত করতে হবে। তো তোমাদেরকে বলবো আমাদের অ্যাপে যাও, অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা প্লে স্টোর থেকে ইউর স্টাডি বললেই ডাউনলোড হয়ে যাবে। সেখানে আমাদের যে কোনো কোর্সে যুক্ত হয়ে যাও, লাইভ ক্লাসের সঙ্গে থাকো। আমি বলছি তুমি যে কোনো এক্সামের প্রশ্নপত্র একদম ইজিলি সলভ করতে পারবে, এটা আমার গ্যারান্টি থাকলো। আমি কিন্তু ক্লাসে বললাম, যদি এটা সত্যি না হয় তাহলে এসে কিন্তু আমাকে বলবে, আমি প্রমাণ সহকারে দেখিয়ে দেবো যে যা পড়িয়েছি ওর বাইরে কোনো প্রশ্ন নেই। সুতরাং তোমাদেরকে ভালো করে পড়তে হবে। আর এখন কিন্তু প্রচুর অফার চলছে, সেই অফারগুলো কিন্তু গ্র্যাব করতে হবে। স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করো, কল করলে সব তথ্য আমাদের টিম মেম্বাররা জানিয়ে দেবে। চলো এটা হয়ে গেল সিন্ধু নদী। এবার চলে আসি বিতস্তা নদী। হ্যাঁ দেখো বিতস্তা নদীর পূর্বের নাম অনেক সময় জানতে, পূর্বের নাম না, বিতস্তা নদী হচ্ছে পূর্ব নাম, আসল নাম হচ্ছে ঝেলাম। তো এই ঝেলাম নদী কোথা থেকে কত দূর অব্দি গেছে বা কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে, দেখো মনে রাখবে জম্মু এবং কাশ্মীরের মধ্যে দিয়ে গেছে। দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 724 কিমি। ঠিক আছে, উৎপত্তি কোথা থেকে হচ্ছে, কাশ্মীরের ভেরিনাথ বলে আমরা কি একটা উপত্যকা দেখতে পাই, সেখান থেকে সেই মহারাজের কি হচ্ছে উৎপত্তি হচ্ছে। কোথায় গিয়ে পড়ছে, আমরা দেখেছি যে পাকিস্তানে গিয়ে মিশছে, সিন্ধু নদীর সাথে মিশছে। এর উপনদী কি কি আছে,
লিডার রয়েছে সিন্ধু বা পোহারা রয়েছে, পোহরু রয়েছে। তবে এই সিন্ধু পোহরুটা খুব একটা পরীক্ষায় দেয় না, ঠিক আছে, তবু তোমাদের জানানোর সুবিধার্থে বললাম। ঝিলামের উপনদী কিন্তু খুব একটা জানতে চায় না, তবুও দেখে রাখো। আচ্ছা, এর বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পরীক্ষায় দিয়ে দেবে যে কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে, তখন কিন্তু বলতে হবে বিতস্তা বা ঝিলাম নদী। চলো পরের নদী আমরা জানবো চন্দ্রভাগা। আচ্ছা, ম্যাপের সহযোগেও কিন্তু দেখিয়ে দেবো, একটু ধৈর্য ধরতে হবে। দৈর্ঘ্য, চন্দ্রভাগা নদী বা যাকে আমরা চেনাব নদী হিসেবে জানি, তার দৈর্ঘ্য কত? 1180 কিমি। আচ্ছা, কোথা থেকে উৎপন্ন হচ্ছে? বারালাচালা থেকে উৎপন্ন হচ্ছে। কোথায় গিয়ে মিশছে? না আমরা দেখব পাকিস্তানে সেই সিন্ধু নদীর সাথে গিয়ে কিন্তু সে মিলিত হচ্ছে বা মিশে যাচ্ছে। আচ্ছা, তারও অনেক কি রয়েছে? উপনদী রয়েছে, যেমন সোহল, থিরোট, কালনাই, নিরুরাখি, তাওয়াই, অনেকগুলো রয়েছে। আচ্ছা, এর কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় দেখো, আমরা দেখেছিলাম যে এই যে জল যেটা আমাদের ভারতে থাকছেই, তার সাথে সাথে পাকিস্তানও চলে যাচ্ছে। তো এই জল নিয়ে পাকিস্তান বা ভারতের মধ্যে বিবাদ হবে না, এটা তো ভাবাই যায় না। তো আমরা দেখেছি যে এই সিন্ধু জল সমঝোতা যখন জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় একটা বিশেষ একটা হয়, এগ্রিমেন্ট হয়, যেখানে আমরা দেখতে পাই সিন্ধু, ঝিলাম এবং চেনাব এই তিনটে নদীর 80% জল ব্যবহার করবে কে? পাকিস্তান। আর 20% জল ব্যবহার করবে কে? ভারত। ঠিক সেরকম ভাবে তারপরে যে নদীগুলো রয়েছে, যেমন ইরাবতী রয়েছে, ঠিক আছে, ইরাবতী বা রাবি নদী আমরা যদি বলি, তারপরে কি রয়েছে? বিপাশা এবং শতদ্রু। এই তিনটে নদীর 80% জলকে ব্যবহার করবে ভারত, এবং ঠিক সিমিলারলি 20% জলকে ব্যবহার করবে পাকিস্তান। এই ছিল সমঝোতা। তাই এখানে বলা হয়েছে যে চন্দ্রভাগা নদীর বিশেষত্ব কি? যে এই নদীর জল কিন্তু পাকিস্তান কত না 80% ব্যবহার করতে পারছে। আশা করি বোঝাতে পারলাম। চল পরে দেখো, যেটাকে দেখবো ইরাবতী, যাকে আমরা বা যার বর্তমান নাম রাবি নদী হিসাবে চিনে থাকি। আচ্ছা, এই ইরাবতী নদী কোথা বা কোন কোন রাজ্য থেকে প্রবাহিত হচ্ছে? মনে রাখবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে কিন্তু একে প্রবাহিত হতে দেখা যায়। তবে এর দৈর্ঘ্য কত? পরীক্ষায় জানতে চাইবে। মনে রাখবে এর দৈর্ঘ্য হচ্ছে 725 কিমি। কোথা থেকে উৎপন্ন হচ্ছে দিদি? উৎপন্ন হচ্ছে রোটাং গিরিপথ থেকে। নাম প্রত্যেকেই শুনে থাকবে, হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকে উৎপত্তি। পরীক্ষায় বহুবার প্রশ্ন দিয়েছে এই জায়গা থেকে। আচ্ছা, পতিত কোথায় হচ্ছে? পতিত হচ্ছে, এটা তো অবশ্যই পতিত হবে, আমরা জানি সিন্ধু নদীতে গিয়ে মিশবে, কিন্তু তার আগে চেনাবের সাথে কিন্তু মিলিত হচ্ছে কে? আমাদের রাবি নদী। আচ্ছা, এর কিছু উপনদী যদি পরীক্ষায় দিয়ে দেয় একটু দেখে রাখি আমরা। ভাদল, বেইন, সেবা, শিউল, বুধি প্রভৃতি। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা পরের নদী কি রয়েছে? বিপাশা। ঠিক আছে, বিপাশা নদী, যার দৈর্ঘ্য কত? 4600 কিমি হচ্ছে এর দৈর্ঘ্য। উৎপত্তি কোথা থেকে হচ্ছে? ওই যে হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ, ওখান থেকেই উৎপন্ন হচ্ছে এবং গিয়ে কার সাথে মিশছে? শতদ্রু নদীর সাথে গিয়ে মিলিত হচ্ছে। এর উপনদী কটা দেখে নি। দেখো, বেইন, বানগঙ্গা, লুনি, চাক্কি, হরলা এবং মামুনি। ঠিক আছে, এ কটা হচ্ছে এর প্রধান নদী। আমার মনে হয় না যে এরকম ভাবে কোনো বইতেও তোমরা পাবে, যেভাবে আমি ভাগ করে করে তোমাদেরকে দিয়েছি। ঠিক আছে, আমার মনে হয় যে এইভাবে যদি পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে যাওয়া যায়, তো সমস্ত প্রশ্ন একদম হাতের মুঠোয় চলে আসবে। আচ্ছা, কিছু বিশেষত্ব হচ্ছে এটি ভারত এবং পাকিস্তানের সীমানার, একদম পুরো সীমানার কাজ করছে। ঠিক আছে, এই নদী। এরপরে চলে আসবো শতদ্রু নদী। হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে দিয়ে এর প্রবাহ বা চলাচল করছে আমরা বলতে পারি। আচ্ছা, কত কিমি অবধি? 1450 কিমি এর বিস্তার রয়েছে। তিব্বতের মানস সরোবরের রাক্ষস তাল থেকে কি হচ্ছে? এর জন্ম হচ্ছে। আচ্ছা, কোথায় গিয়ে পড়ছে? আমরা জানি যে সিন্ধু নদীতে গিয়ে পাকিস্তানে যাচ্ছে এবং সেখানে গিয়ে সিন্ধু নদীর সাথে মিলিত হচ্ছে। ঠিক আছে, এবং স্বভাবতভাবেই তার উপনদী পড়তে হবে। স্পিতি, বাষ্পা, তিরুং, রোপা প্রভৃতি হচ্ছে এর উপনদী। এরপরে চলে আসি কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, ভারতের সবচেয়ে আমরা বলতে পারি বা সর্বোচ্চ বাঁধ যেটাকে আমরা বলি, কি বাঁধ? না ভাখরা নাঙ্গাল বাঁধ। ঠিক আছে, এই ভাখরা নাঙ্গাল বাঁধ কিন্তু এই নদীর উপর অবস্থান করছে। VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যত স্টার মারবে তত কিন্তু কম পড়বে, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে আমাদের কি হয়ে গেল? আমাদের
পুরো সিন্ধু নদী কভার হয়ে গেল, সিন্ধু নদীর উপনদীগুলো কভার হয়ে গেল। এবার তোমরা বলবে যে দিদি সিন্ধু নদীর বাম তীরের নদীগুলো বলে ডান তীরের নদীগুলো কি দোষ করেছে? তবে পরীক্ষায় আসে না, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় সেই জায়গাগুলোই তো জানাবো। হ্যাঁ হ্যাঁ, তো সেই জায়গাগুলোই জানালাম। আশা করছি বুঝতে পারলে। তাহলে আমাদের কি এই সিন্ধু নদীর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেল। তাহলে উত্তর ভারতে একটা নদী কভার হয়ে গেল। এবার চলে আসবো সব থেকে বড় যে নদী, সেটা হচ্ছে গঙ্গা নদী। এর সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আমরা প্রত্যেকেই ছোট থেকে পড়ে এসেছি গঙ্গা নদী সম্বন্ধে, তাও একটু জানাই। মোট দৈর্ঘ্য 25 কিমি, আমি এভাবেই মনে রাখি, তুমি 2525 কিমি মনে রাখতে পারো। ঠিক আছে, তবে ভারতে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে 2071 কিমি হচ্ছে ভারতের মধ্যে দিয়ে যাচ্ছে, আর বাংলাদেশে পদ্মা নামে চলে যাচ্ছে, আমরা তো প্রত্যেকেই জানি। ঠিক আছে, এটি গঙ্গোত্রী হিমবাহ বা গোমুখ থেকে উৎপত্তি লাভ করছে। তবে এর প্রথম নাম কিন্তু গঙ্গা নয়। ঠিক আছে, আমরা দেখেছি ভাগীরথী নদী এবং অলকানন্দা নদী দুটো যখন মিলিত হচ্ছে, যে প্রয়াগে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে দেবপ্রয়াগ। আমরা জানি যে দুটো বড় বড় নদী যে জায়গায় এসে সঙ্গম করে বা যে জায়গায় এসে মিলন করে বা মিলিত হয় তাকে আমরা কি বলি? প্রয়াগ বলি। তাহলে ভাগীরথী এবং অলকানন্দা দুটো বড় বড় নদী এসে যেই জায়গায় মিলিত হচ্ছে তাকে দেবপ্রয়াগ বলছি, এবং সেখান থেকে গঙ্গা নদীর কিন্তু নামকরণ হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এই নিয়ে ডিটেলস আমি একটা ক্লাস দিয়েছিলাম, ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। অতসী ম্যাম বাই নদীস ভিডিও বা রিভার্স ভিডিও বললেই তুমি একদম একদম সবার উপরেই পেয়ে যাবে। আচ্ছা, কোথায় গিয়ে পতিত হচ্ছে? বে অফ বেঙ্গল। এই গঙ্গা নদী বঙ্গোপসাগরে এসে পড়ছে, বাংলাদেশে তো ঢুকছে, বাংলাদেশে ঢুকে পদ্মা নাম নিয়ে ঢুকছে, এবং সেখানে আমরা দেখতে পাই যে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গলে কিন্তু মিলিত হচ্ছে। এবং সিমিলারলি ভাবে এর উপনদী জানতে চাইছে। তো গঙ্গার উপনদী জানো না এমন কেউ আছো? নিচে কমেন্ট সেকশনে জানাও তো। চলো ডান তীরের কিছু উপনদী জানাই, তারপরে বাম তীরের উপনদী জানাবো। ডান তীরের উপনদী হচ্ছে যমুনা, সোন, অজয়, দামোদর এবং রূপনারায়ণ। এগুলো হচ্ছে কোন তীরের? না, এগুলো হচ্ছে ডান তীরের। তাহলে বাম তীরের কি কি? বাম তীরের হচ্ছে গোমতী, রামগঙ্গা, গন্ডক, চূর্ণী, মাথাভাঙা ইত্যাদি প্রভৃতি, আরো অনেক আছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের উপনদী গঙ্গার। এবার এর বিশেষত্ব কি? আমরা প্রত্যেকেই জানি ভারতের দীর্ঘতম এবং জাতীয় নদী হচ্ছে আমাদের গঙ্গা। কমেন্ট সেকশনে জানাও কবে জাতীয় নদী হিসাবে স্বীকৃতি দেওয়া হয় গঙ্গাকে। আর গঙ্গা কতগুলো স্টেটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে? আমি বলেছি কিন্তু 5টা, কিন্তু এটা মানে আমাদের যে সেন্সাস ছিল 2011 সালে, সেই সেন্সাসে উঠে এসেছে যে কতগুলো রাজ্য গঙ্গার জল ব্যবহার করছে বা ব্যবহার করে। একটু কমেন্টে জানাও দেখি কারা কারা জানো এই বিষয়টা, তারপর আমি তো বলেই দেবো। আচ্ছা, ভারতের সব থেকে বৃহত্তম নদী, হ্যাঁ বললাম সব থেকে বৃহত্তম নদী হচ্ছে গঙ্গা। আচ্ছা, এরপরে চলে আসি লুনি নদী। লুনি নদীটার না একটা দারুণ একটা গল্প রয়েছে। এটা, এই লুনি নদীটা আমাদের ভারত থেকেই বেরোচ্ছে এবং ভারতেই শেষ হয়ে যাচ্ছে, এর আর অস্তিত্ব কিছু নেই। একে অন্তর্বাহিনী নদী বলে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় প্রচুর প্রশ্ন দিয়েছে। দেখো, একটি অন্তর্বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদী। ঠিক আছে, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে। এবার পশ্চিম দিক কোনটা একটু দেখিয়ে দিই ম্যাপের সাহায্যে। উত্তর দক্ষিণ তো বলেই দিলাম, এদিকটা হচ্ছে পূর্ব আর এদিকটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে, তো পশ্চিম বাহিনী নদী ঠিক লুনি নদীটা ঠিক এরকম জায়গা বরাবর। ঠিক আছে, ও সরি, আমি এখানে তো করাই আছে, ম্যাপ করাই আছে। লুনি হচ্ছে এখানে, এখান থেকে উৎপন্ন হয়ে এখানে গিয়ে শেষ হচ্ছে। এই হচ্ছে আমাদের লুনি নদীর বৈশিষ্ট্য। ঠিক আছে, আর এই তো গঙ্গা নদীকে একে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, তাহলে লুনি নদীর কথা বলছিলাম আমরা। এটি হচ্ছে রাজস্থান এবং গুজরাটের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। কত দৈর্ঘ্য এর? এর 450 কিমি হচ্ছে এর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমি তো বললাম এই রাজস্থান বা গুজরাটের মধ্যে প্রবাহিত হচ্ছে। এবার তোমরা আমাকে জানাও উৎপত্তি কোথা থেকে হচ্ছে এর। ঠিক আছে, হ্যাঁ জানো উৎপত্তি কোথা থেকে হচ্ছে। আচ্ছা, পতিত হচ্ছে কোথায়? কচ্ছের রণ বা গুজরাটে গিয়ে এর কি হচ্ছে? মিলে যাচ্ছে বা মিশে যাচ্ছে। আচ্ছা, এর কিছু উপনদীর নাম দেখো, বান্দি, জাওয়াই এবং সুক্রি। এই হচ্ছে লুনির বিশেষত্ব। ব্যাস, লুনি শেষ, লুনির গল্প শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে চলে আসি গঙ্গার একদম প্রধান উপনদী বলতে পারি, যে সব থেকে বড় উপনদী বলতে পারি, কে এসে? যমুনা। ঠিক আছে, তো যমুনা কোথা থেকে বা কোন রাজ্যে আমরা দেখতে পাই? উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে এই যমুনার দেখতে পাই আমরা। দৈর্ঘ্য কত? 1376 কিমি। উৎপত্তি স্থল ওই যমুনেত্রী হিমবাহ থেকেই সে বেরোচ্ছে এবং কোথায় গিয়ে মিলিত হচ্ছে? আমরা দেখেছি প্রয়াগরাজ তাকে আমরা বলি, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী বললাম না মিলন স্থল, যেখানে আমরা দেখব বড় বড় নদীগুলো এসে মিলছে, সেটাকে আমরা কি বলি? মিলন স্থল। তো যেখানে দেখব যমুনা,
গঙ্গা এবং সরস্বতী নদীর চিহ্ন পাওয়া যায় না, তবে পুরাণে বলা হয় যে সরস্বতী নদীও ছিল। ঠিক আছে, তো সরস্বতী নদীও যখন এসে মিলছে সেই জায়গাটাকে আমরা প্রয়াগরাজ বলছি। ঠিক আছে, তো কোথায় গিয়ে মিলেছে? গঙ্গা প্রয়াগরাজে গিয়ে মিলছে। এর কিছু উপনদী যেমন হচ্ছে চম্বল, কেন, বেতোয়া, সোন, গিরি প্রভৃতি হচ্ছে এর কি উপনদী। এর একটি বিশেষত্ব হচ্ছে গঙ্গার সব থেকে দীর্ঘতম উপনদী এবং দ্বিতীয় বৃহত্তম নদী হিসাবে কিন্তু একে চেনা যায় বা জানা যায়। একটু ম্যাপের সাহায্যে চলো একটু যমুনাকে আমরা দেখি। আমরা অনেকে গান শুনেছি, ও যমুনা একটা ঢাকি সম্বন্ধে গান শুনেছি, শুনেছো কি শুনুন একটু জানিও আমাকে। ঠিক আছে, মনে পড়ে গেল। আচ্ছা, এই যে আমাদের গঙ্গা মহারাজ, গঙ্গা মহারাজ বে অফ বেঙ্গলি পড়ে যাচ্ছে এবং এর ঠিক গা বেয়ে আমরা যমুনাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে যমুনা যাচ্ছে। এবার যমুনা সহায়ক নদী বলেছিলাম। ঠিক আছে, চলো একটু ম্যাপের সাহায্যে দেখি। বেতোয়া, ঠিক আছে, সরি, চম্বল, বেতোয়া, কেন, দেখতে পাচ্ছ? ভিজিবল হচ্ছে বোর্ডে? আচ্ছা, এই হয়ে গেল আমাদের কি যমুনার উপনদীগুলো। তাহলে তোমরা ইয়ের মাধ্যমেও দেখে নিতে পারলে। চলো এরপরে আমরা কি জানবো? এরপরে হচ্ছে চম্বল নদী। যে বললাম না যে চম্বল, বেতোয়া, কেন, সোন এগুলো যমুনার উপনদী। তো চলো চম্বল সম্বন্ধে জানি। চম্বল হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1050 কিমি। মধ্যপ্রদেশের বৃন্দ পর্বত বা বিন্ধ্যাচল পর্বত থেকে এর উৎপত্তি হচ্ছে, পতিত হচ্ছে যমুনায়। যমুনার উপনদী যমুনা ছাড়া কোথায় মিশবে? এর কিছু উপনদী হচ্ছে পর্বতী, শিপ্রা, বাঙ্গেরি এবং ড্যাশ 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 আরো, এগুলো খুব একটা দেয় না, তবে এগুলো একটু দেখে রাখতে পারো। নদী উপত্যকা অঞ্চলে বনভূমি গড়ে উঠেছে, প্রচুর বনভূমি গড়ে উঠেছে এই জায়গায়, মানে ভালো সবুজ বা বলতে পারি আমরা বেশ ভালো উর্বর জমি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে চলে আসবো রামগঙ্গা। তবে রামগঙ্গা কিন্তু গঙ্গার উপনদী। হ্যাঁ, মনে রাখবে রামগঙ্গা, ঘরঘরা, ঠিক আছে, তারপরে হচ্ছে ইতিমধ্যে নামগুলো মনে পড়ছে না। আচ্ছা সোন, আচ্ছা সোন তো হচ্ছে যমুনার উপনদী। যাই হোক, রামগঙ্গা বলি। রামগঙ্গা একটু আমি ম্যাপের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিই। এই তো গঙ্গা নদী, ঠিক আছে, এই যে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, প্রথমের যে উপনদীটা, ঠিক আছে, এটা সেটা হচ্ছে রামগঙ্গা। চলো রামগঙ্গা সম্বন্ধে জানি। গঙ্গার উপনদী যেটা হচ্ছে উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার দৈর্ঘ্য কত 796 কিমি এবং গাড়োয়াল জেলা থেকে এর উৎপত্তি হচ্ছে, গঙ্গায় গিয়ে মিশছে। ঠিক আছে, চলো এরপরে আমরা জানবো ঘরঘরা। ঘরঘরা কোথায় রয়েছে? আমরা রামগঙ্গার পরে, ঠিক আছে, কাকে দেখতে পাবো? গোমতীকে দেখতে পারবো। তারপরে নদীটা হচ্ছে ঘরঘরা নদী। ঠিক আছে, আচ্ছা চলো একটু গোমতীর আগে একটু ঘরঘরা সম্বন্ধে জেনে নিই। ঘরঘরা হচ্ছে নেপাল এবং বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার দৈর্ঘ্য হচ্ছে 1080 কিমি, যেটা তিব্বতের মানস সরোবর থেকে কি হচ্ছে উৎপত্তি লাভ করছে। কোথায় গিয়ে মিশছে? না গঙ্গায় গিয়ে মিশছে। আমরা দেখতে পারি তাপ্তি, ভেরি, কালী এবং কর্ণলী হচ্ছে এর উপনদী। এবং গঙ্গার বৃহত্তম যে মানে সব থেকে বেশি জল গঙ্গাকে এনে যে দিচ্ছে, সে হচ্ছে কে? আর কেউ না, এই হচ্ছে ঘরঘরা নদী। আচ্ছা চলো এরপরে দেখবো আমরা সোন নদী। সোন কোথা থেকে প্রবাহিত হচ্ছে? না সোন কিন্তু প্রবাহিত হচ্ছে কোথা থেকে প্রবাহিত হচ্ছে ভুলে গেলাম, মধ্যপ্রদেশ থেকে কিন্তু সোন নদী কি হচ্ছে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এর কিমি কত দৈর্ঘ্য? এর হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 784 কিমি। কোথা থেকে উৎপন্ন লাভ করছে বা উৎপত্তি হচ্ছে? অমরকণ্টকের পর্বত শৃঙ্গ থেকে উৎপন্ন হচ্ছে। পতিত কোথায় হচ্ছে আর কোথায় আবার হবে? গঙ্গায় পতিত হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা দেখতে পারবো বিশেষ কিছু তথ্য হচ্ছে পাটনার কাছে দানাপুরে গঙ্গার সাথে কিন্তু এসে কে মিশছে? না আমাদের এই সোন নদী এসে মিশছে। এবার এই সোন নদীকে যদি একটু ম্যাপের সাহায্যে আমরা দেখতে পাই বা দেখার চেষ্টা করি, তাহলে দেখবো এই নদীটাকে যে দেখছো, এই নদীটাকে কিন্তু আমরা সোন নদী হিসাবে বলবো। চম্বল, বেতোয়া, কেন, আচ্ছা এটা তো কেন, এখান থেকে আরেকটা নদী আমরা দেখতে পারবো, একে আমরা কি বলবো? সোন নদী। আচ্ছা আরেকটা কথা বলি, আমরা একটা জায়গা দেখতে পারবো, একটা পর্বত দেখতে পারবো, অমরকণ্টক। ঠিক আছে, এই পর্বত থেকে আমরা তিনটে নদীকে বেরোতে দেখছি। ঠিক আছে, একটা হচ্ছে নর্মদা নদী বেরিয়ে যাচ্ছে, আরেকটা নদী আমরা দেখতে পারবো সোন নদী বেরিয়ে যাচ্ছে, আরেকটা আমরা কি দেখতে পারবো এখান থেকে, এটা কোন নদী? কমেন্ট সেকশনে আমাকে জানাও তো এই নদীটার নাম কি। একটা জায়গা থেকে, অমরকণ্টকের এক পর্বত থেকে তিন দিক থেকে কিন্তু নদীটা বেরোচ্ছে বা প্রবাহিত হচ্ছে। কমেন্ট সেকশনে জানতে চাই এই নদীটার নাম কি, পরীক্ষায় বহুবার কিন্তু জানতে চেয়েছে। আচ্ছা, লুনি নদী অবধি আমাদের কমপ্লিট হয়ে গেল।
এরপরে আমরা পড়বো হচ্ছে গন্ডক নদী। আচ্ছা, গন্ডক নদী দেখো আমি বলেছি যে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক এগুলো হচ্ছে সব গঙ্গার উপনদী। আচ্ছা চলো দেখে নি। গন্ডক এটা হচ্ছে নেপাল এবং ভারতের মধ্যে দিয়ে বিস্তার লাভ করছে বা প্রবাহিত হচ্ছে। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 425 কিমি। ঠিক আছে, এরপরে বলি নেপালের তিব্বত সীমান্ত থেকে এর উৎপত্তি। মিশছে কোথায়? অবভিয়াসলি ভাবে গঙ্গায় গিয়ে মিশবে। ঠিক আছে, এর উপনদী কি রয়েছে? কালীগণ্ডক এবং ত্রিশূলী। কালীগণ্ডক এবং ত্রিশূলীকে আমরা কি বলতে পারি? এর উপনদী বলতে পারি। আচ্ছা, এর সাথে সাথে আমরা বলবো যে কি বিশেষত্ব রয়েছে বিহারের হাজিপুরে এই গণ্ডক কি মিশছে কার সাথে? না গঙ্গার সাথে মিশছে। এই ছোট ছোট জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন দিয়েছে বলেই এই জায়গাগুলোকে কিন্তু কি করা হয়েছে? মেনশন করা হয়েছে। আচ্ছা, এরপরে চলে আসবো কোশি নদী। আচ্ছা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো। কোশি নদীকে কিন্তু সপ্তকোশী হিসাবেও বলা হয় বা পরীক্ষা পেতে পারো। ঠিক আছে, গ্লেশিয়ার 7টা গ্লেশিয়ার ছিল, সেখান থেকে 3টে ভারতের দিকে টার্ন অফ করেছে, যার একটা নাম হচ্ছে কোশি। একদম ডিটেলসে যখন আমি লাইভের ক্লাস করাবো একদম ধরে ধরে সব পয়েন্টগুলোকে বুঝিয়ে দেবো। তবে মনে রাখবে কোশি নদী কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা চীন, নেপাল এবং ভারত 3টে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার দৈর্ঘ্য 730 কিমি। ঠিক আছে, উৎপত্তি লাভ করছে সিকিম এবং নেপালের তিব্বত হিমালয় থেকে উৎপত্তি হচ্ছে, বিহারের কাছাকাছি এসে গঙ্গায় এসে কি হচ্ছে? মিলিত হচ্ছে বা মিলন হচ্ছে। এর কিছু উপনদী ইন্দ্রাবতী, তামুর প্রভৃতি। ঠিক আছে, এই দেখো বিশেষত্বতে দিয়েছে হচ্ছে সপ্তকোশী নামে কিন্তু প্রবাহিত প্রচলিত, এবং এইটি কিন্তু বন্যা প্রবণ একটি নদী। দেখো বড় বড় গ্লেশিয়ার থেকে 7টা গ্লেশিয়ার থেকে বেরিয়ে আসছে, মানে বুঝতে পারছো যে কতটা জল ক্যারি করবে সে। প্রচুর জল আছে, এবং একে মানে যদি একবার বন্যা ঘটায় তো দুঃখ রয়েছে, কপালে দুঃখ রয়েছে। যেহেতু বিহারের মধ্যে দিয়ে বেশি অংশ যায়, তো এই কোশি নদীকে কিন্তু বিহারের দুঃখ নামেও জানা যায়। মানে বেশ প্লাবিত করে দেয়, বেশ একদম ঢেলে দেয় সবকিছু। আচ্ছা, বুড়ি গণ্ডক বা যাকে আমরা শুধু গণ্ডক হিসাবেও চিনি, গঙ্গার একটি উপনদী হিসাবে। ঠিক আছে, গণ্ডক নদী। তো সেই বুড়ি গণ্ডক বা গণ্ডক যাই পাবে তাই, গঙ্গার উপনদী। দৈর্ঘ্য হচ্ছে 610 কিমি। ভারত এবং নেপালের সীমান্তে রামেশ্বর পর্বত থেকে কিন্তু এর উৎপত্তি হচ্ছে। উপনদী কি? উপনদী জানতে হবে না, পরীক্ষায় দেয় না, খুব একটা উপনদী নেই, তবে যে কটা আছে পরীক্ষায় একদমই দেয় না। পতিত হচ্ছে কোথায়? অবভিয়াসলি গঙ্গায় এসে মিশবে। ঠিক আছে, এটি মুঙ্গেরের কাছে গঙ্গার সাথে কি হচ্ছে? মিলিত হয়ে যাচ্ছে। চলো এরপরে চলে আসবো ভাগীরথী নদী। ভাগীরথী নদীর সম্বন্ধে আর কিছু বলতে হবে? চলো একটু পশ্চিমবঙ্গের ম্যাপ আমি করাবো, তবে একটু জানিয়ে রাখি। ঠিক আছে, যখন এই যে আমাদের গঙ্গা খুব সুন্দরভাবে যখন পশ্চিমবঙ্গে ঢুকছে, তখন ধুলিয়ানের কাছে না দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ তো পদ্মা হিসাবে চলে যাচ্ছে বাংলাদেশে, আরেকটা ভাগ কি হচ্ছে? আরেকটা ভাগ আমরা দেখতে পারবো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে থাকছে, কিন্তু ধুলিয়ান থেকে মায়াপুর অবধি খুব সুন্দরভাবে যদি আমি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি করাবো, মানে সরি ওয়েস্ট বেঙ্গল রিভার করাবো, সেখানে না ধরে ধরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এই ধুলিয়ান থেকে, ধরো এটা ধুলিয়ান, গঙ্গা ঢুকেছে, গঙ্গা ঢুকে এটা পদ্মা, এটা ধরো পদ্মা চলে গেছে বাংলাদেশে। ঠিক আছে, এবার যখন এই ধুলিয়ান থেকে মায়াপুর অব্দি আসছে, তার নাম কি নিচ্ছে জানো? ভাগীরথী হিসাবে নিজের নামকরণ করে নিচ্ছে। এবার আবার মায়াপুর থেকে যখন বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে এসে মিশছে, তার নাম হচ্ছে হুগলি। খুব সুন্দরভাবে নাম পরিবর্তন করছে। মায়াপুর অব্দি কি থাকছে? ভাগীরথী। ডাব্লিউবিসিএস এক্সামে যে এখান থেকে কত প্রশ্ন এসেছে, তো এগুলো একটু মাথায় রাখবে। আচ্ছা, ভাগীরথীতে গিয়ে মিশছে, এবং ভাগীরথী থেকে বঙ্গোপসাগরে পড়া অবধি তাকে কি বলা হচ্ছে? হুগলি নদী বলা হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। চলো, আচ্ছা আমরা কোথায় পড়ছিলাম? আমরা পড়ছিলাম ভাগীরথী নদীর কাছে। আচ্ছা, উৎপত্তি কোথায়? গোমুখ গঙ্গোত্রী 450 কিমি দৈর্ঘ্য, বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হচ্ছে। ঠিক আছে, এবং এর উপনদী হচ্ছে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, হলদি, রূপনারায়ণ প্রভৃতি হচ্ছে এর উপনদী। বিশেষত্ব হচ্ছে আমরা দেখতে পাই যে সুন্দরবনের বদ্বীপ গঠনে এর বিশেষ একটা হাত রয়েছে। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পারলাম। চলো পরেরটা চলে আসবো, ব্রহ্মপুত্র নদী। ওই বললাম
আহ, গঙ্গার উপনদী বাদ দিয়ে আরেকটা নদী থাকে, যেটা হচ্ছে উত্তর ভারতের নদীর মধ্যে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র। তো সেই ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথা থেকে? দেখো, উৎপত্তি হচ্ছে তিব্বতের ওই মানসরোবর থেকেই উৎপত্তি হচ্ছে, মিশছে সে বঙ্গোপসাগরে, ঠিক আছে। এবং অরুণাচল প্রদেশ, আসাম প্রভৃতি রাজ্যের মধ্যে দিয়ে কিন্তু এই ভদ্রলোক মানে ব্রহ্মপুত্র প্রবাহিত হচ্ছে। এবং এক একটা রাজ্যে তাকে এক একটা নামে ডাকা হয়, সাংপো, ঠিক আছে, এই হিসাবে তাকে নামে ডাকা হয়। 2907 কিমি কিন্তু এর প্রবাহপথ। তবে মনে রাখবে, ভারতে প্রবাহিত হচ্ছে 885 কিমি, কিন্তু ভারতে প্রবাহিত হচ্ছে। এর কিছু উপনদী রয়েছে, সেগুলো একটু আমরা দেখে নিই। দেখো, সুবর্ণগিরি, বেলগিরি, তিস্তা, তোর্ষা এবং ডান তীরের হচ্ছে ধানগিরি প্রভৃতি, এগুলো হচ্ছে ব্রহ্মপুত্রর কিছু উপনদী, ঠিক আছে। তো মনে রাখবে, কিছু বিশেষত্বর মধ্যে জল প্রবাহের পরিমাণ অনুসারে এটি ভারতের সব থেকে বড় নদী, মানে প্রচুর জল কালেক্ট করে আসে। কিন্তু যেহেতু মানে লম্বা হিসাবে গঙ্গা বড়, কিন্তু জল যদি বলি যে সব থেকে বেশি কার, তাহলে কিন্তু সে হবে ব্রহ্মপুত্র। আর ব্রহ্মপুত্র যেহেতু না প্রচুর জল বহন করে নিয়ে আসে, সেখানে আমরা দেখতে পারবো পাহাড় থেকে ধুলি, মাটি, পাহাড়ের টুকরো, এগুলো না সব উপর থেকে যখন বয়ে আসে, তখন এসে না সব জমা হতে থাকে মোহনার কাছে। তো আমরা দেখতে পারি যে ব্রহ্মপুত্র নদীর উপর সব থেকে বড় যে দ্বীপ, মাজুলি দ্বীপ, সেটা কিন্তু রয়েছে। তো এই বিশেষ বিশেষ জায়গাগুলো একটু আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। চলো একটু আমরা কিছু পূর্ববাহিনী নদীগুলো জেনে নেই। আর পূর্ববাহিনী নদীর সাথে সাথে এরপরে আমরা জানবো কিছু পশ্চিম বাহিনী নদী, মানে সবগুলোকে ইনক্লুড করেছে। এবার আমরা চলে এসেছি দক্ষিণ ভারতে। হ্যাঁ, দক্ষিণ ভারতের মধ্যে চলো একটু ম্যাপের সহযোগে বোঝাই। আচ্ছা, হয়ে গেল আমাদের কি কি পড়লাম? সিন্ধু পড়লাম, গঙ্গা পড়লাম, আমরা ব্রহ্মপুত্র পড়লাম, উত্তর বাহিনী নদী হয়ে গেল। দক্ষিণ বাহিনী নদীর মধ্যে কি করব? মাঝখানে পার্টিশন করে দুটো ভাগ করে নেব, এক হচ্ছে পূর্ব বাহিনী নদী, এক হচ্ছে পশ্চিম বাহিনী নদী, মানে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে, আর একটা হচ্ছে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। আশা করছি মানে পূর্ব দিকে বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে, আর একটা হচ্ছে আরব সাগরে গিয়ে মিশছে, ব্যাস। যেটা আরব সাগরে মিশছে সেটা পশ্চিম বাহিনী নদী, আর যেটা পূর্ব দিকে গিয়ে বে অফ বেঙ্গলে মিশছে সেটা হচ্ছে কি নদী? পূর্ব বাহিনী নদী। আশা করি বোঝাতে পারলাম। চলো একটু আমরা খুব সুন্দর করে দেখে নিই পূর্ব বাহিনী নদীর মধ্যে কি রয়েছে। প্রথমে আমরা মহানদীকে দেখছি, যেটা ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, যার দৈর্ঘ্য হচ্ছে 451 কিমি, ঠিক আছে। এবার ছত্তিশগড় রাজ্যে এর বিশেষ অধিপত্য দেখতে পাই আমরা, ঠিক আছে। এবং উৎপত্তি হচ্ছে, দেখো, সিহাইওয়া, এখানে না একটু বানাম ভুল হয়েছে, ঠিক আছে। এখান থেকে এর উৎপত্তি হচ্ছে, মিশছে কোথায়? বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে। এর কিছু কিছু উপনদী মনে রাখতে হবে, শিবনাথ, মানদ, ইবো, ব্রাহ্মণী, টেল প্রভৃতি নদী কিন্তু রয়েছে। এবং আরো কিছু বিশেষ তথ্য যদি জানি, হীরাকুন্দ বাঁধ যে নদীর উপর নির্মিত হয়েছে, সেই নদীকে কিন্তু বা সেই নদী হচ্ছে আমাদের এই নদী, যেটা হচ্ছে মহানদী। এরপরে চলে আসবো গোদাবরী নদীর কাছে, যেটা মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, 1465 কিমি এর দৈর্ঘ্য। ত্রিম্বকেশ্বর, যেটা মহারাষ্ট্রের নাসিকে অবস্থান করছে, সেখান থেকে কিন্তু এর উৎপত্তি। আচ্ছা, মিশছে কোথায়? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে মিশছে। এর উপনদী হচ্ছে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ইন্দ্রাবতী, পুনা, মুঞ্জিরা, ওয়াধা প্রভৃতি এটসেট্রা। বিশেষ কিছু তথ্য, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, বৃহত্তম নদী, এটি দক্ষিণ ভারতের গঙ্গা নামেও আমরা জানি গোদাবরীকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এখানে তৃষ্ণা হয়ে গেছে, এটা তৃষ্ণা না, এটা হচ্ছে কৃষ্ণা নদী, ঠিক আছে। কৃষ্ণা নদী মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, যার দৈর্ঘ্য 1400 কিমি। উৎপত্তি স্থল মহাবালেশ্বর পশ্চিমঘাট পর্বত, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে, সেখান থেকে উৎপত্তি। কোথায় গিয়ে মিশছে? ওই যে বললাম, বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে মিশছে। এর কিছু উপনদী, তুন্দ্রাভদ্র, ভীমা, মুশি, ঘাটপ্রয়া, কয়না, দুধগঙ্গা, এগুলো হচ্ছে উপনদী। চলো এর কিছু বিশেষ তথ্য জানি, যে ভারতের চতুর্থ বৃহত্তম নদীর নাম পরীক্ষায় অনেকবার দিয়ে দিয়েছে তুলে তুলে, তখন বলতে হবে হচ্ছে কে না, এই কৃষ্ণা নদী। চলো পরের প্রশ্ন। কাবেরী নদী কর্ণাটক এবং তামিলনাড়ু রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে 800 কিমি। উৎস হচ্ছে কোথায়? ব্রহ্মগিরি পর্বত এবং পশ্চিমঘাট পর্বত। কোথায় গিয়ে মিশছে? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে মিশছে, ঠিক আছে। হিমবতী, ভবানী, লক্ষণ তীর্থ প্রভৃতি হচ্ছে এর উপনদী।
আচ্ছা, এর বিশেষ তথ্য হচ্ছে পবিত্র নদী বলে বা দক্ষিণের গঙ্গা নামে ডাকা হয় হচ্ছে কাকে, না এই কাবেরী নদীকে। আর এই নদীকে একটু পবিত্র নদী বলা হয়, ঠিক আছে। আর এই কাবেরী নদীর উপরই আমরা দেখতে পাই শিব সমুদ্রম জলপ্রপাত, ঠিক আছে, এই নদীর উপরই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখো সুবর্ণরেখা নদী। আচ্ছা বলে দিই, সুবর্ণরেখা কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যার নদী, কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যা রাজ্যের মধ্যে দিয়ে বেশি প্রবাহিত হচ্ছে, তবে মাত্র 83 কিলোমিটার কিন্তু দেখা যায় যে আমাদের ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে বেশিরভাগটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে ওই 83 কিলোমিটারের মতো, তারপরে আবার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই নদী হচ্ছে 395 কিমি দৈর্ঘ্য ভারতে প্রবাহিত হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গে যদি বলি তাহলে শুধু 83 কিলোমিটার প্রবাহিত হয়েছে, আর ভারতের কথা বললে 395 কিমি, কেন ভারতের মধ্যে ঝাড়খণ্ড উড়িষ্যা সবই পড়ছে, তো সেটা মিলিয়ে 395 কিমি এর দৈর্ঘ্য রয়েছে। উৎস কোথায়? ঝাড়খণ্ডের রাঁচি মালভূমি থেকে মহারাজ উৎপন্ন হচ্ছে, মিশছে কোথায়? বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে মিশছে। এর কিছু উপনদী পরীক্ষায় জানতে চায় না, তবুও আমরা একটু দেখে রাখবো, খড়কায়, কাঞ্চি এবং রোরো, ঠিক আছে। আর এই নদীর একটা দারুণ বিশেষত্ব হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এই সুবর্ণরেখা নদীকে কিন্তু দুবার ঘেঁচা 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 করে কি করেছে? কেটে দিয়েছে। আশা করি বোঝাতে পারলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো একটু দেখে রাখতে হবে। আচ্ছা, এবার দেখবো ব্রাহ্মণী নদী এবং পেন্নার নদী। ব্রাহ্মণী নদী উড়িষ্যায় রয়েছে, পেন্নার নদী কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে। খুব একটা প্রশ্ন দেয় না, খালি চোখ বুলিয়ে রাখো। দৈর্ঘ্য 799 কিমি এবং পেন্নার নদীর হচ্ছে দৈর্ঘ্য 597 কিমি। উৎস মনে রাখবে, দেখো রাউরকেল্লার নিকট দক্ষিণ কোয়েল শঙ্খ নদীর মিলনস্থলে সৃষ্টি হচ্ছে, এটা বঙ্গোপসাগরে গিয়ে পড়ছে। এর উপনদী পড়তে হবে না। উড়িষ্যার দীর্ঘতম নদী যদি বলি তাহলে হচ্ছে ব্রাহ্মণী নদী। পেন্নার নদী দেখো কোথা থেকে উৎপন্ন হচ্ছে? কর্ণাটকের নন্দীদুর্গ চূড়ায় থেকে এর উৎপত্তি হচ্ছে। মিশছে কোথায়? বঙ্গোপসাগরে মিশছে। কিছু উপনদী থেকে প্রশ্ন দেয় না, তবু একটু তুমি চোখ বুলি নাও, আমার মনে হচ্ছে না বলার প্রয়োজন আছে, একেবারে কোনোবার প্রশ্ন দেয়নি, ঠিক আছে। এর বিশেষ যদি তথ্য বলি, পূর্বঘাটের বৃষ্টিচ্ছায় অঞ্চলের অববাহিকায় এই নদী অবস্থিত। ব্যাস, আমাদের কোন দিকের নদীগুলো শেষ? আমাদের পূর্ব বাহিনী নদীগুলো শেষ, যেগুলো বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে পড়ছে। এবার আমরা দেখব পশ্চিম বাহিনী কিছু নদী, যেটা করলেই আমাদের ভারতের যত রিভার আছে সব শেষ। পশ্চিম বাহিনী নদী বেশি নেই, 5টা মতো রয়েছে, চলো একটু দেখে নিই। চলো, প্রথমে রয়েছে নর্মদা নদী, যেটা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষত্ব বলেছি অমরকণ্টক, যেখান থেকে 3টে নদী বেরোচ্ছে, শোন বেরিয়েছে, একটা বেরিয়েছে নর্মদা, আরেকটা কি কমেন্ট সেকশনে জানাতে বলেছে, আমি কিন্তু এখন অবধি বলিনি যে আরেকটা নদী কি বেরিয়েছে। আচ্ছা, এই নর্মদা নদী সেখান থেকেই বেরিয়েছে, অমরকণ্টক থেকে। দৈর্ঘ্য হচ্ছে 1312 কিমি, পতিত হয়েছে আরব সাগর বা খাম্বাত উপসাগর, যাকে আমরা আরব সাগরই বলছি, সেখানে গিয়ে পতিত হয়েছে। এর উপনদী থেকে প্রশ্ন দেয় হিরণ, বর্ণা, ওরসাং প্রভৃতি। বিশেষ তথ্য হচ্ছে এই নদীটি জব্বলপুরে বা জব্বলপুর আমরা যে জায়গা দেখি সেই জায়গার উপর দিয়ে দেখি নর্মদা নদী যাচ্ছে, এবং মনে রাখবে ধুয়াধার জলপ্রপাত এই নদীর উপর, নর্মদা নদীর উপর কিন্তু অবস্থান করছে। চলো, এরপরে দেখো তাপ্তি নদী, নর্মদার গা বেয়েই, ম্যাপে একটু দেখিয়ে দিই না তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই যে নর্মদা অমরকণ্টক থেকে উৎপন্ন হচ্ছে, এর গা বেয়ে এই যে নদীটাকে দেখছো, ইনি হচ্ছেন কে? তাপ্তি নদী, পরপরই রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো তাপ্তি নদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। দৈর্ঘ্য 724 কিমি। উৎপত্তিস্থল মহাদেব পর্বতের মুলতাই পাহাড়, এখান থেকে উৎপন্ন হচ্ছে, পড়ছে কোথায়? আরব সাগরে গিয়ে মিশছে। এবং এর উপনদী হচ্ছে বেতুল, শিপ্রা, পূর্ণা প্রভৃতি হচ্ছে এই নদীর উপনদী। এবং এই নদীর উপর উকাই বাঁধ কিন্তু এই নদীর উপর নির্মিত হয়েছে। এই নদীর উপর কোনো বদ্বীপ নেই, এবং এই নদী কিন্তু গ্রস্থ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হতে দেখা যায় বা দেখতে পাওয়া যায়। আচ্ছা, পরের প্রশ্ন, শরাবতী, এটা কিন্তু কর্ণাটকে রয়েছে, দৈর্ঘ্য 128 কিমি। পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হচ্ছে, আরব সাগরে গিয়ে মিশছে। এই নদীর গতিপথে মহাত্মা গান্ধী জলপ্রপাত আমরা কিন্তু দেখতে পাই। চলো, পরেরটা সবরমতী, যেটা রাজস্থান বা গুজরাটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, 371 কিমি যার দৈর্ঘ্য। আরাবল্লী পর্বতের মেয়র, রাজস্থান থেকে উৎপন্ন হচ্ছে, বঙ্গোপসাগর না, আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে। হাথমতি, সেথি এবং মেশাবা হচ্ছে এর উপনদী। বিশেষ তথ্য হচ্ছে আহমেদাবাদ এবং গান্ধীনগর শহরটি কোথায়? না
এই নদীর উপর দিয়ে যাচ্ছে, বা এই রাজ্য মানে এই আহমেদাবাদ শহর এবং গান্ধীনগর শহরের কাছে এই নদী কিন্তু প্রবাহিত হচ্ছে, এটা একটু মাথায় রাখবে। এরপরে চলে আসি মাহি নদী। মধ্যপ্রদেশ এবং রাজস্থান এবং গুজরাট এই জায়গা থেকে মাহি নদী প্রবাহিত হয়েছে, যার দৈর্ঘ্য 583 কিমি। বিন্ধ্য পর্বত থেকে এর উৎপত্তি হচ্ছে, আরব সাগরে গিয়ে পতিত হচ্ছে। ঠিক আছে, এই নদীও কিন্তু কর্কট ক্রান্তি রেখাকে কি করেছে, দুবার ঘ্যাচাক 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 করে কেটে দিয়েছে। এই জায়গা থেকে প্রশ্ন দেয়। তো আশা করছি আজকের ক্লাসে ম্যাপের সহযোগে পশ্চিম বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী মানে দক্ষিণ ভারতের এই নদীগুলো এবং উত্তর ভারতের নদী সিন্ধু, ব্রহ্মপুত্র, গঙ্গা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। কেমন লাগলো ক্লাস? তোমার কি কি জিজ্ঞাসা রয়েছে কমেন্ট সেকশনে জানাও। 1 তারিখ থেকে তো লাইভ চলেই আসছি ইউটিউবে, আশা করছি কোনো রকম সমস্যা থাকবে না। আর এরপরে আমি পশ্চিমবঙ্গের নদী নিয়ে আসবো এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের নদী থেকে যে যে প্রশ্নগুলো পরীক্ষায় বারংবার দিয়েছে সেগুলো নিয়ে চলে আসবো। তো আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।